একটা ছেলেই কি সত্যি সমাজের সব নিয়ম ভেঙে এক মুচির মেয়েকে বিয়ে করতে পারে, নাকি এই বিয়ের পেছনে লুকিয়ে আছে এমন এক সত্য যা কেউ জানে না? এই প্রশ্নগুলো শুধু প্রশ্ন না, এগুলো যেন দর্শকের মনে একটা অদৃশ্য কৌতূহলের আগুন জ্বালিয়ে দেয়। কারণ আমরা সবাই জানি, এই সমাজে ভালোবাসা যতটা সহজ শোনায়, বাস্তবে সেটা ততটাই কঠিন। বিশেষ করে যখন সেই ভালোবাসার দুই প্রান্তে দাঁড়িয়ে থাকে দুই ভিন্ন পৃথিবী। একদিকে ক্ষমতা, টাকা আর প্রভাব, আর অন্যদিকে দারিদ্র্য, অবহেলা আর সংগ্রাম। একটা ছোট্ট ঘর, একটা বড় গল্প। গল্পটা শুরু হয় এক ছোট্ট ভাঙাচোরা বাড়ি থেকে। মাটির দেওয়াল, টিনের ছাদ, যেখানে বৃষ্টির সময় ছাদ দিয়ে পানি পড়ে, গরমে যেখানে নিঃশ্বাস নেওয়াও কষ্টকর। এই বাড়িতেই থাকে সালমা। সালমা নামটা শুনতে যতটা সাধারণ, তার জীবনটা তার থেকেও অনেক বেশি সাধারণ। কিংবা বলা ভালো, সমাজের চোখে তুচ্ছ। কারণ তার পরিচয় একটা, সে একজন মুচির মেয়ে। সমাজ তাকে কোনোদিন আলাদা করে দেখেনি, তার স্বপ্নগুলোকে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু তবুও তার চোখে ছিল এক অদ্ভুত জেদ, একটা স্বপ্ন, নিজের মতো করে বাঁচার। বাবা মেয়ের সম্পর্ক, দারিদ্র্যের মাঝেও মর্যাদা। সালমার বাবা, লোকটা খুব বেশি কথা বলে না, দিনভর রাস্তায় বসে জুতা সেলাই করে। তার হাতের চামড়া শক্ত হয়ে গেছে, চোখের কোণে জমে আছে ক্লান্তি। কিন্তু মেয়ের সামনে সে কখনো নিজের কষ্ট প্রকাশ করে না। সে চায় তার মেয়েটা যেন তার মতো জীবন না কাটায়। যদিও সে জানে এই সমাজে জন্মই অনেক কিছু নির্ধারণ করে দেয়, তবুও সে হাল ছাড়ে না। প্রতিদিন রাতে খাবার টেবিলে বসে সে সালমাকে বলে, তুই মানুষ হবি, নিজের মতো করে বাঁচবি। এই কথাটাই সালমার জীবনের সবচেয়ে বড় শক্তি। শান্ত জীবনে অশুভ ছায়া। সবকিছু ঠিকঠাক চলছিল, গরিবী ছিল, কষ্ট ছিল, কিন্তু শান্তি ছিল। কিন্তু একদিন সবকিছু বদলে গেল। একটা খবর এলো, চেয়ারম্যান তাদের ডেকেছে। চেয়ারম্যান নামটাই যথেষ্ট। এই এলাকার সবাই চেয়ারম্যানকে চেনে। তার নাম শুনলেই মানুষ চুপ হয়ে যায়, কারণ সে শুধু একজন নেতা না, সে এই এলাকার অঘোষিত শাসক। তার কথার বিরুদ্ধে কেউ যায় না, তার সিদ্ধান্তই শেষ কথা। কিন্তু তার এই ক্ষমতার আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য। সে মানুষকে মানুষ হিসেবে দেখে না, সে দেখে ক্ষমতার খেলায় প্যাদা হিসেবে। ডাক নাকি ফাঁদ? সালমা আর তার বাবা প্রথমে বুঝতে পারে না কেন তাদের ডাকা হয়েছে। তারা ভাবে হয়তো কোনো কাজ আছে। কিন্তু চেয়ারম্যানের বাড়িতে ঢোকার পরই তাদের মনে অদ্ভুত একটা ভয় কাজ করতে শুরু করে। বাড়িটা বিশাল, চারপাশে লোকজন, নিরাপত্তা, সবকিছুতেই একটা চাপা ভীতি। চেয়ারম্যান বসে আছে বড় একটা চেয়ারে, তার চোখে এক ধরনের ঠান্ডা দৃষ্টি। সে হাসে, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা নেই। একটা সিদ্ধান্ত যা তাদের জীবন বদলে দেয়। চেয়ারম্যান খুব সাহসভাবে একটা কথা বলে, আমি সালমার বিয়ে ঠিক করে ফেলেছি। এই কথাটা শুনে সময় যেন থেমে যায়। সালমা প্রথমে বুঝতেই পারে না, তারপর ধীরে ধীরে বাস্তবতা তার সামনে পরিষ্কার হয়। তার বিয়ে, কিন্তু তার মতামত কেউ জিজ্ঞেসই করেনি। নীরব প্রতিবাদ। সালমা মাথা নিচু করে থাকে, কিন্তু তার ভেতরে ঝড় চলছে। সে সাহস করে বলে, আমি এই বিয়ে করতে চাই না। একটা মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। তারপর চেয়ারম্যান হালকা হাসে, সে যেন এই উত্তর আগেই জানত। ক্ষমতার আসল রূপ। চেয়ারম্যান খুব শান্তভাবে বলে, তোর চাওয়া না চাওয়ার কোনো মূল্য নেই। এই একটা বাক্যেই সব পরিষ্কার হয়ে যায়। এটা কোনো প্রস্তাব না, এটা একটা আদেশ। আর সেই আদেশ অমান্য করার ক্ষমতা তাদের নেই। বাবা মেয়ের মধ্যে বাবার অসহায়তা। সালমার বাবা কিছু বলতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে যায়। সে জানে একটা ভুল কথা তাদের জীবন শেষ করে দিতে পারে। চেয়ারম্যান তাকে সরাসরি হুমকি না দিলেও তার প্রতিটা কথায় সেই ইঙ্গিত স্পষ্ট, রাজি না হলে ভালো হবে না। এই কথাটার মানে তারা খুব ভালো করে বোঝেন। অন্যদিকে আরেকটা গল্প। এই একই সময় গল্পের অন্য প্রান্তে আছে শুভ্র। শুভ্র একজন সম্পূর্ণ ভিন্ন জগতের মানুষ, শিক্ষিত, ভদ্র, সম্মানিত পরিবার থেকে আসা। তার জীবন আর সালমার জীবনের মধ্যে আকাশ পাতাল তফাত। কিন্তু ভালোবাসা কখনো এই তফাত মানে না। ভালোবাসা নাকি ভুল সিদ্ধান্ত? শুভ্র বুঝতে পারে সে সালমাকে ভালোবেসে ফেলেছে। এটা কোনো মুহূর্তের আকর্ষণ না, এটা গভীর কিছু। কিন্তু সে এটাও জানে এই ভালোবাসা সহজ হবে না, কারণ সমাজ তাদের একসাথে দেখতে প্রস্তুত না। দ্বন্দ্বের শুরু। ঠিক তখনই শুভ্র জানতে পারে তার নিজের জীবনেও একটা বড় সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তার বিয়ে ঠিক করা হয়েছে চেয়ারম্যানের মেয়ের সাথে। দুই দিক থেকে চাপ, একদিকে পরিবার, অন্যদিকে ভালোবাসা। শুভ্র যেন মাঝখানে আটকে পড়ে। সে বুঝতে পারে এটা শুধু একটা বিয়ে না, এটা একটা ডিল, দুই পরিবারের ক্ষমতার সম্পর্ক বজায় রাখার একটা উপায়। প্রশ্নের ভেতরে প্রশ্ন। এখন প্রশ্নটা আরও জটিল হয়ে যায়। তাহলে শুভ্র কি নিজের পরিবারের বিরুদ্ধে যাবে? সে কি সমাজের নিয়ম ভাঙতে পারবে, নাকি সে চুপ করে সব মেনে নেবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, সালমা কি এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারবে? গল্পের আসল শুরু। এই মুহূর্ত থেকেই গল্পটা সত্যিকারের অর্থে শুরু হয়।
এটা আর শুধু প্রেমের গল্প না, এটা হয়ে যায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই, নিজের অধিকার ফিরে পাওয়ার সংগ্রাম আর ভালোবাসার প্রকৃত শক্তির পরীক্ষা। শেষে একটাই প্রশ্ন, ভিডিওর এই পর্যায়ে এসে দর্শক আর নিরপেক্ষ থাকতে পারে না, কারণ এখন সবার মনেই একটা প্রশ্ন ঘুরছে, ভালোবাসা কি সত্যি সবকিছুকে হারাতে পারে, নাকি ক্ষমতার কাছে শেষ পর্যন্ত সবাই হার মানে? পর্দা আবার ধীরে ধীরে আলোয় ভরে ওঠে। একটা শান্ত বিকেল, হালকা বাতাস বইছে, সূর্যের আলো পড়ে আছে গ্রামের সরু রাস্তার উপর। সবকিছু খুব সাধারণ, কিন্তু এই সাধারণ মুহূর্তগুলোতেই জন্ম নেয় অসাধারণ গল্প। প্রথম দেখা নাকি শুরু? সালমা মাথায় একটা ছোট্ট কাপড় বেঁধে হাতে জুতার কাজের কিছু জিনিস নিয়ে হাঁটছে। তার হাঁটাটা দ্রুত, কারণ তার সময় নষ্ট করার সুযোগ নেই। ঠিক তখনই দূর থেকে একটা বাইক এসে থামে। শুভ্র। সে হেলমেট খুলে চারপাশে তাকায়। তার চোখ হঠাৎ করেই আটকে যায় সালমার উপর। এই প্রথম না, সে আগে দেখেছে তাকে, কিন্তু আজকের এই মুহূর্তটা আলাদা, চোখে চোখ পড়া। সালমা প্রথমে খেয়াল করে না, কিন্তু যখন করে, তাদের চোখ এক মুহূর্তের জন্য আটকে যায়। কোনো কথা নেই, কোনো শব্দ নেই, শুধু এক অদ্ভুত নীরবতা। এই নীরবতার ভেতরেই যেন হাজারটা কথা লুকিয়ে আছে, অজানা টান। শুভ্র বুঝতে পারে না কেন সে বারবার এই মেয়েটার দিকে তাকায়। সে তো অনেক মানুষ দেখেছে, অনেক পারফেক্ট মেয়ে দেখেছে, তবুও এই সাধারণ মেয়েটার মধ্যে কিছু একটা আলাদা আছে। ছোট ছোট মুহূর্ত, দিন কেটে যায়, কিন্তু তাদের দেখা হওয়া বন্ধ হয় না। কখনো রাস্তার পাশে, কখনো বাজারে, কখনো হঠাৎ করে। এগুলো কোনো প্ল্যান করা দেখা না, কিন্তু প্রতিটা দেখায় যেন কিছু একটা বাড়িয়ে দেয়। নীরব হাসি। একদিন সালমা হালকা করে হাসে, কোনো বড় কারণ নেই, কিন্তু সেই হাসিটা শুভ্রর মনে গেঁথে যায়। সে বুঝতে পারে এই হাসির জন্যে সে অপেক্ষা করে। ভালোবাসা ধীরে ধীরে জন্ম নেয়। এটা হঠাৎ করে আই লাভ ইউ টাইপ কিছু না, এটা খুব ধীরে ধীরে তৈরি হয়। প্রতিটা ছোট মুহূর্ত, প্রতিটা চোখে চোখ পড়া, প্রতিটা নীরবতা, সবকিছু মিলে একটা অনুভূতি তৈরি করে। সালমার দ্বিধা। কিন্তু সালমা, সে এত সহজে এই অনুভূতিতে ভেসে যায় না। সে জানে এই সম্পর্ক সহজ না। সে জানে তাদের মধ্যে একটা বিশাল দূরত্ব আছে। তার ভেতরের কথা, ওর মতো মানুষ আমার জীবনে মানায় না। এই অনুভূতি যদি সত্যি হয়, তাহলে এটা আমার জন্য বিপদ। সে নিজেকে বারবার থামানোর চেষ্টা করে। শুভ্রর উপলব্ধি। অন্যদিকে শুভ্র, সে আর নিজের অনুভূতিকে অস্বীকার করতে পারে না। সে বুঝে গেছে সে সত্যিই সালমাকে ভালোবেসে ফেলেছে। প্রথম কথা, একদিন সে সাহস করে কথা বলে, তুমি প্রতিদিন এত কাজ করো, ক্লান্ত লাগে না? সালমা একটু অবাক হয়, তারপর ছোট করে উত্তর দেয়, ক্লান্ত হওয়ার সুযোগ নেই। এই ছোট্ট কথোপকথনটাই তাদের সম্পর্কের শুরু। আস্তে আস্তে কাছাকাছি আসা। এরপর থেকে তাদের কথা বাড়তে থাকে। ছোট ছোট বিষয়, সাধারণ কথা, কিন্তু সেই কথাগুলোর ভেতরে থাকে আন্তরিকতা, বিশ্বাস তৈরি হওয়া। সালমা ধীরে ধীরে বুঝতে পারে শুভ্র অন্যদের মতো না। সে তাকে সহানুভূতি দেখায় না, সে তাকে সম্মান দেয়। সমাজের চোখ। কিন্তু সমাজ এত সহজ না। মানুষ দেখতে শুরু করে, ফিসফাস শুরু হয়, গসিপ। ওই ছেলে তো বড়লোকের, মুচির মেয়ের সাথে কেন ঘোরে? কিছু একটা আছে। এই কথাগুলো সালমার কানে পৌঁছায়। দূরে সরে যাওয়ার চেষ্টা। সালমা সিদ্ধান্ত নেয় সে দূরে থাকবে। সে শুভ্রকে এড়িয়ে চলতে শুরু করে। ব্যথার কষ্ট। শুভ্র বুঝতে পারে কিছু একটা বদলে গেছে। সে চেষ্টা করে কথা বলতে, কিন্তু সালমা তাকে এড়িয়ে যায়। মুখোমুখি সত্য। একদিন শুভ্র সরাসরি প্রশ্ন করে, তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ কেন? সালমা চুপ থাকে, তারপর বলে, আমাদের মধ্যে কিছুই সম্ভব না। এই একটা বাক্য, এই একটা বাক্য শুভ্রর ভেতরে ঝড় তোলে, কিন্তু সে হাল ছাড়ে না। ভালোবাসার স্বীকারোক্তি, নীরবভাবে।
শুভ্র বলে, সম্ভব কি না সেটা সমাজ ঠিক করবে না, আমরা ঠিক করব। এই কথাটা সালমাকে নাড়িয়ে দেয়। বৃষ্টির মধ্যে মুহূর্ত। হঠাৎ বৃষ্টি শুরু হয়, দুজনেই ভিজে যায়, কেউ কোথাও যায় না। এই মুহূর্তটা যেন থেমে থাকে। অনুভূতির স্বীকৃতি। সালমা বুঝতে পারে সে যতই এড়াতে চায় তার ভেতরেও একই অনুভূতি আছে। কিন্তু ঝড় আসছে। এই ভালোবাসা যত গভীর হয় ততই বিপদ বাড়ে। কারণ এখান থেকেই গল্পটা পুরোপুরি বদলে যেতে শুরু করে। আগের পার্টগুলোতে আমরা দেখেছি ভালোবাসা ধীরে ধীরে তৈরি হচ্ছে, দুইজন মানুষ একে অপরের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু এখন বাস্তবতা তাদের সামনে দাঁড়াবে, আর সেই বাস্তবতা হবে খুবই নির্মম, শান্তির ভেতরে জমতে থাকা ঝড়। এই মুহূর্তে বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হয়। সালমা তার নিজের মতো কাজ করছে, শুভ্র তার নিজের জীবনে ব্যস্ত। কিন্তু ভেতরে ভেতরে সব কিছু বদলে যাচ্ছে। কারণ এখন তাদের সম্পর্কটা আর গোপন নেই। সমাজ সেটা লক্ষ্য করতে শুরু করেছে। সামাজিক চাপ অদৃশ্য কিন্তু শক্তিশালী। গল্পের এই পর্যায়ে একটা বড় শক্তি সামনে আসে, সমাজ। মানুষ কথা বলা শুরু করে। একটা বড়লোক ছেলের সাথে মুচির মেয়ের সম্পর্ক, এটা কি মানায়? নিশ্চয়ই মেয়েটার কোনো স্বার্থ আছে। এই ধরনের কথা শুধু গসিপ না, এগুলো ধীরে ধীরে চাপ তৈরি করে। সালমার ওপর প্রভাব। এই কথাগুলো সবচেয়ে বেশি আঘাত করে সালমাকে, কারণ সে জানে এই সমাজ তাকে কখনো সহজভাবে নেবে না। সে শুধু নিজে কষ্ট পাচ্ছে না, সে ভাবছে তার বাবার কথা। বাবার ভয় আরও বেড়ে যায়। সালমার বাবার সব কিছু বুঝতে পারে। সে দেখে লোকজন কেমন কথা বলছে। সে বুঝতে পারে এই সম্পর্ক তাদের জন্য বিপদ ডেকে আনতে পারে। বাবার সতর্কবার্তা। একদিন সে সালমাকে বলে, এই পথটা ঠিক না, আমাদের মতো মানুষের জন্য না। এই কথাটা খুব সাধারণ, কিন্তু এর ভেতরে আছে ভয়, অভিজ্ঞতা আর বাস্তবতা। ভালোবাসা বনাম বাস্তবতা। এখানেই শুরু হয় আসল দ্বন্দ্ব। একদিকে ভালোবাসা, অন্যদিকে বাস্তবতা। সালমা বুঝতে পারে ভালোবাসা যতই সত্যি হোক, বাস্তবতা সেটা সহজে মেনে নেবে না। চেয়ারম্যানের নজরে পড়া। এখন গল্পে আসে সবচেয়ে বড় মোড়। চেয়ারম্যান জানতে পারে শুভ্র আর সালমার ব্যাপারে। তার প্রতিক্রিয়া, সে রেগে যায় না, বরং হাসে, কারণ তার কাছে এটা একটা সুযোগ। তার পরিকল্পনা আরও স্পষ্ট হয়। সে ভাবে এই সম্পর্কটা ভেঙে দিতে হবে, আর সেটা এমনভাবে করতে হবে যাতে কেউ আর সাহস না পায়। চাপ সৃষ্টি করা শুরু করা। চেয়ারম্যান সরাসরি কিছু করে না, সে ইনডিরেক্ট প্রেশার তৈরি করে। সালমার পরিবারের উপর চাপ। তাদের কাজ কমে যায়, মানুষ তাদের এড়িয়ে চলে, চারপাশে অদ্ভুত একটা চাপ তৈরি হয়। এগুলো কোনো অ্যাক্সিডেন্ট না, এগুলো ডেলিবারেট। অসহায়তা বাড়তে থাকে। সালমা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই, কিন্তু সে কিছুই প্রমাণ করতে পারে না। শুভ্রর জীবনে ঝড়। অন্যদিকে শুভ্র, সে নিজের পরিবার থেকে চাপ পেতে শুরু করে। পরিবারের সিদ্ধান্ত। তার বাবা স্পষ্ট করে দেয় তার বিয়ে ঠিক করা হয়েছে, আর সেটা চেয়ারম্যানের মেয়ের সাথে। শুভ্রর শখ। শুভ্র বুঝতে পারে এটা শুধু একটা পারিবারিক সিদ্ধান্ত না, এটা একটা পাওয়ার মুভ। দুই দিক থেকে যুদ্ধ। এখন শুভ্র একদম মাঝখানে, একদিকে পরিবার, একদিকে ভালোবাসা। সে যেদিকেই যায় কিছু না কিছু হারাবে। দূরত্ব বাড়তে শুরু করে। চাপের কারণে শুভ্র আর সালমার মধ্যে দূরত্ব বাড়ে। নীরবতা। আগে যেখানে কথা হতো, এখন সেখানে নীরবতা। অভ্যন্তরীণ কষ্ট। দুজনেই কষ্ট পাচ্ছে, কিন্তু কেউই ঠিকভাবে কিছু বলতে পারছে না। প্রথম বড় সংঘর্ষের বীজ। এই পার্টি আসলে বড় ঘটনা ঘটে না, কিন্তু সব বড় ঘটনার বীজ এখানে বপন হয়। কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ এখান থেকেই গল্পটা সিম্পল লাভ স্টোরি থেকে পাওয়ার ভার্সেস লাভ কনফ্লিক্টে পরিণত হয়। হিডেন বিল্ড আপ। এই পার্টে তিনটে জিনিস খুব ইম্পর্ট্যান্ট: সামাজিক চাপ, চেয়ারম্যানের নজর, পরিবারের সিদ্ধান্ত। এই তিনটে একসাথে মিলে একটা বিস্ফোরণের দিকে গল্পকে নিয়ে যাচ্ছে। শেষের অনুভূতি। এই পাঠ শেষে দর্শকের মনে একটা হেভি ফিলিং তৈরি হয়, কারণ এখন তারা বুঝতে পারে এই ভালোবাসা সহজে শেষ হবে না, কিন্তু সহজে টিকেও থাকবে না। এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে গল্পটা শুধু কনফ্লিক্ট না, মিস্ট্রি প্লাস সাইকোলজিক্যাল টেনশনের রূপ নিতে শুরু করে। সব কিছু আর সরাসরি দেখা যায় না, অনেক কিছুই ঘটে পর্দার আড়ালে। অদৃশ্য পরিবর্তনের শুরু।
পার্ট 4-এর শেষে আমরা দেখেছি চাপ বাড়ছে, দূরত্ব বাড়ছে, কিন্তু পার্ট 5-এ এসে সেই চাপ বাস্তব প্রভাব ফেলতে শুরু করে। অস্বাভাবিক কিছু ঘটছে। সালমা খেয়াল করে তার বাবার কাজ হঠাৎ কমে গেছে, পুরনো কাস্টমাররা আর আসছে না, কিছু লোক তাদের এড়িয়ে চলছে। এগুলো ছোট ঘটনা মনে হলেও সব একসাথে হওয়া স্বাভাবিক না। সন্দেহের শুরু। সালমার মনে প্রশ্ন জাগে, এটা কি কাকতালীয়, নাকি কেউ ইচ্ছা করে করছে? তার ভেতরে একটা অজানা অস্বস্তি কাজ করতে থাকে। চেয়ারম্যানের ছায়া। অন্যদিকে চেয়ারম্যান সরাসরি কিছু করছে না, কিন্তু তার লোকজন চুপচাপ কাজ করে যাচ্ছে। ইনডিরেক্ট কন্ট্রোল। বাজারে কথা ছড়ানো হচ্ছে, লোকজনকে সাটেলি প্রভাবিত করা হচ্ছে, সালমার পরিবারকে আইসোলেট করা হচ্ছে। এগুলো কোনো নাটকীয় আক্রমণ না, এটা স্লো পয়জন। অসহায়তার গভীরতা বাড়ে। সালমার বাবা বুঝতে পারে কিছু একটা ভুল হচ্ছে, কিন্তু সে কিছুই করতে পারে না। তার ভেতরের ভয়, আমি যদি কিছু বলি তাহলে আরও খারাপ হবে, এই ভয় তাকে চুপ করে রাখে। শুভ্রর সাথে দূরত্ব আরও বাড়ে। এই অবস্থায় সালমা একটা সিদ্ধান্ত নেয়, সে শুভ্র থেকে পুরোপুরি দূরে থাকবে। কারণটা কি? সে ভাবে, আমি যত কাছে যাব তত বেশি বিপদ বাড়বে। সে নিজের ভালোবাসাকেই নিজে দমন করতে শুরু করে। শুভ্রর দিকেও চাপ বাড়ছে। অন্যদিকে শুভ্র, তার জীবনও সহজ নেই। পরিবারের কড়া অবস্থান। তার বাবা এবার সরাসরি বলে, এই সম্পর্ক ভুলে যাও, তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইমোশনাল ম্যানিপুলেশন। শুধু চাপ না, তার পরিবার গিল্ট ক্রিয়েট করতে শুরু করে। আমাদের সম্মান, সমাজে মুখ দেখাবো কিভাবে? মনস্তাত্ত্বিক যুদ্ধ। এই পার্টি আসলে ফিজিক্যাল কনফ্লিক্ট কম, মেন্টাল কনফ্লিক্ট বেশি। সবাই ভেতরে ভেতরে যুদ্ধ করছে। চেয়ারম্যানের মেয়ের উপলব্ধি গভীর হয়। এই সময়ে চেয়ারম্যানের মেয়ে সব কিছু অবজার্ভ করছে। তার রিয়েলাইজেশন, সে বুঝতে শুরু করে শুভ্র তাকে ভালোবাসে না, এই বিয়ে শুধু একটা অ্যারেঞ্জমেন্ট। সাইলেন্ট কনফ্লিক্ট। সে কিছু বলতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। রহস্য আরও ঘনীভূত হয়। এখন গল্পে একটা সাসপেন্স তৈরি হয়। আসলেই কে কি করছে? কেন সবকিছু একসাথে বদলাচ্ছে? অডিয়েন্স ফিলিং। দর্শক এখন বুঝতে পারে কিছু বড় কিছু ঘটতে যাচ্ছে, কিন্তু ঠিক কি সেটা পরিষ্কার না। হিডেন ট্র্যাপ তৈরি হচ্ছে। এই পার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ট্র্যাপ ইজ বিইং বিল্ট। চেয়ারম্যান একটা বড় কিছু করার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেটা এখনও রিভিল হয়নি। ভালোবাসা ভার্সেস সার্ভাইভাল। এখন গল্পটা দাঁড়ায়, ভালোবাসা রাখবে নাকি বাঁচবে? সালমা ভাবে, আমি যদি ভালোবাসা বেছে নিই তাহলে আমার পরিবার বিপদে পড়বে। সাইলেন্স বিকামস পেইন। এই পার্টে একটি জিনিস নোটিসেবল, সবাই চুপ। কেউ ওপেনলি কিছু বলছে না, কিন্তু সেই নীরবতাই সবচেয়ে বড় কষ্ট। বিল্ড আপ টু এক্সপ্লোশন। পার্ট 5 আসলে স্টর্মের আগে শেষ প্রেপারেশন। সব কিছু রেডি হচ্ছে। কি ডেভেলপমেন্টস রিক্যাপ। সালমার পরিবার আইসোলেট হচ্ছে, শুভ্রর ওপর প্রেশার বাড়ছে, চেয়ারম্যান কোয়াইটলি কন্ট্রোল নিচ্ছে, মিস্ট্রি ডিপেন্ড হচ্ছে। শেষের অনুভূতি। এই পার্ট শেষে একটা হেভি সাসপেন্স তৈরি হয়। দর্শক ভাবতে থাকে, এখন কি হবে? কখন এক্সপ্লোশন হবে? শেষ প্রশ্ন, চেয়ারম্যান আসলে কি প্ল্যান করছে? সালমা কি সত্যিটা বুঝতে পারবে? শুভ্র কি শেষ পর্যন্ত দাঁড়াতে পারবে? এটা পুরোপুরি ইমোশনাল ব্যাটলফিল্ড হয়ে যায়, যেখানে যুদ্ধটা বাইরে না, ভেতরে ভেতরে চলছে। একটা চাপা অন্ধকার নেমে আসে, সবকিছু যেন ধীরে ধীরে ভারী হয়ে উঠছে। আকাশে মেঘ জমছে, বাতাস থমথমে, সবকিছুতেই একটা চাপা অস্বস্তি। এই অস্বস্তিটা শুধু পরিবেশে না, চরিত্রগুলোর মনেও। সালমার ভেতরের ভাঙন। সালমা এখন আগের মতো নেই। সে আগের মতো হাসে না, কথা কম বলে, চোখে একটা ক্লান্তি। তার ভিতরের যুদ্ধ। সে প্রতিদিন নিজেকে একটা প্রশ্ন করে, আমি কি ঠিক করছি? আমি কি সত্যিই ওকে দূরে সরিয়ে দিয়ে ভালো করছি? কিন্তু যতবার সে এই প্রশ্ন করে, ততবার সে একটাই উত্তর পায়, আমার ভালোবাসা অন্যদের ক্ষতি করছে। নিজেকে দোষী মনে করা। এই পার্টে সালমার সবচেয়ে বড় পরিবর্তন, সে নিজেকে প্রবলেম ভাবতে শুরু করে। সে ভাবে, আমার জন্যই সবকিছু খারাপ হচ্ছে। ইমোশনাল আইসোলেশন। সে কারো সাথে নিজের কষ্ট শেয়ার করে না, না বাবার সাথে, না শুভ্রর সাথে। সে একা একাই সব সহ্য করে। বাবার অসহায় ভালোবাসা। সালমার বাবা সব বুঝতে পারে, কিন্তু কিছুই করতে পারে না। নীরব সম্পর্ক। তারা একসাথে বসে খায়, কিন্তু কথা কম হয়।
দুজনেই জানে কিছু একটা ভুল হচ্ছে। বাবার ভেতরের যন্ত্রণা, আমি মেয়েকে বাঁচাতে পারছি না, এই চিন্তা তাকে ভেতর থেকে ভেঙে দেয়। অন্যদিকে শুভ্র, সে এখন পুরোপুরি ভেঙে পড়ার পথে। দুই দিক থেকে চাপ, পরিবার তাকে চাপ দিচ্ছে, সালমা তাকে দূরে ঠেলছে। তার ভিতরের প্রশ্ন, আমি কি ভুল করছি? আমি কি সেলফিশ? সে নিজের ভালোবাসা নিয়েও সন্দেহ করতে শুরু করে। ইমোশন ভার্সেস লজিক, এই পার্টে একটা বড় থিম, ইমোশন ভার্সেস লজিক। লজিক বলে পরিবার ঠিক, সমাজ ঠিক, এই সম্পর্ক সম্ভব না। ইমোশন বলে ভালোবাসা সত্যি, এটা ছাড়া বাঁচা সম্ভব না। শুভ্র এই দুয়ের মাঝে আটকে যায়। চেয়ারম্যানের মেয়ের ভাঙন, এই পার্টে তার চরিত্রটাও ডিপ হয়। রিয়ালিটি হেপ্ট, সে বুঝে গেছে শুভ্র তাকে কখনো ভালোবাসবে না। তার অনুভূতি, আমি কি শুধু একটা অপশন? আমার নিজের কোনো মূল্য নেই। সাইলেন্ট পেইন, সে কাঁদে না সামনে, কিন্তু একা থাকলে ভেঙে পড়ে। চেয়ারম্যান ঠান্ডা পরিকল্পনা, এই সময় চেয়ারম্যান সব অবজার্ভ করছে। তার স্ট্র্যাটেজি, সে জানে মানুষ যখন ইমোশনালভাবে দুর্বল হয় তখন কন্ট্রোল করা সহজ। নেক্সট মুভের প্রস্তুতি, সে এখন ফাইনাল মুভের জন্য প্রস্তুত হচ্ছে। নীরবতা এখন ঝড়ের আগের মুহূর্ত। সবাই চুপ, কেউ কিছু করছে না বাইরে থেকে, কিন্তু ভেতরে ভেতরে সব কিছু ভেঙে পড়ছে। ভালোবাসার সবচেয়ে কঠিন পরীক্ষা, এই পার্টে আসলে ভালোবাসার সবচেয়ে কঠিন টেস্ট হচ্ছে। প্রশ্নটা এখন এটাই, ভালোবাসা কি শুধু একসাথে থাকার নাম, নাকি প্রয়োজনে দূরে সরে যাওয়াও ভালোবাসা? দূরত্ব ইজ ইকুয়াল টু কষ্ট। শুভ্র আর সালমা এখন প্রায় কথা বলে না, কিন্তু অনুভূতি আছে। দুজনেই জানে তারা এখনও একে অপরকে ভালোবাসে, কিন্তু পরিস্থিতি তাদের আলাদা করে রেখেছে। ব্রেকিং পয়েন্টের কাছাকাছি, এই পার্টের শেষে সবাই অলমোস্ট ব্রেকিং পয়েন্টে। কী অবস্থান? সালমা ইমোশনালি এক্সস্টেড, শুভ্র মেন্টালি আনস্টেবল, বাবা হেল্পলেস, চেয়ারম্যান রেডি টু স্ট্রাইক। শেষের অনুভূতি, দর্শকের মনে একটা হেভি ইমোশনাল ওয়েট তৈরি হয়। পর্দা ধীরে ধীরে অন্ধকার থেকে আলোয় ভেসে ওঠে। একটা ব্যস্ত শহরের দৃশ্য, মানুষ দৌড়াচ্ছে, গাড়ির শব্দ, হর্ন, সবকিছু যেন খুব দ্রুত চলছে। কিন্তু এই ভিড়ের মাঝেও কিছু মানুষ থাকে, যাদের গল্প আলাদা, যাদের অনুভূতি, সংগ্রাম আর সিদ্ধান্ত পুরো পৃথিবী বদলে দিতে পারে। এই গল্পেও তেমনই কয়েকজন মানুষ আছে, যাদের একে অপরের সাথে জড়িয়ে যাওয়া একটা বিস্ফোরণের মতো পরিস্থিতি তৈরি করবে। সালমা, নীরব শক্তির আরেক নাম। সকালবেলা, সূর্যের আলো ধীরে ধীরে ঢুকে পড়ছে একটা ছোট্ট ঘরের ভেতরে। সালমা ঘুম থেকে ওঠে। তার দিনটা শুরু হয় খুব সাধারণভাবে, কিন্তু তার জীবনের ভেতরে লুকিয়ে আছে অসাধারণ এক দৃঢ়তা। সে আয়নার সামনে দাঁড়ায়, নিজেকে দেখে। কোনো দামি কাপড় নেই, কোনো সাজগোজ নেই, কিন্তু তার চোখে আছে আত্মসম্মান। এই আত্মসম্মানটাই তাকে আলাদা করে। সমাজ তাকে ছোট করে দেখেছে, তাকে অবহেলা করেছে, তাকে মুচির মেয়ে বলে পরিচয় দিয়েছে, কিন্তু সে কখনো নিজের পরিচয়কে ঘৃণা করেনি, বরং সে এটাকেই নিজের শক্তি বানিয়েছে। তার ভেতরের কথা, সালমা অনেক সময় চুপচাপ বসে থাকে, কিন্তু তার মাথার ভেতরে চলে হাজারটা চিন্তা। আমি কি কোনোদিন এই জীবন থেকে বেরোতে পারব? আমি কি নিজের মতো করে বাঁচতে পারব? এই প্রশ্নগুলো তাকে কষ্ট দেয়, কিন্তু ভেঙে দেয় না, কারণ সে জানে হাল ছেড়ে দিলে সব শেষ। অন্যদিকে তার বাবা, সে ভোরেই বের হয়ে যায় কাজে। রাস্তার পাশে বসে জুতা সেলাই করছে। মানুষ আসে, জুতা দেয়, চলে যায়। কেউ তার দিকে তাকায় না, কেউ তার নামও জানে না। তার পরিচয় একটাই, মুচি। কিন্তু এই পরিচয়ের পেছনে লুকিয়ে আছে এক বিশাল ত্যাগ। সে নিজের জীবনের সব কিছু উৎসর্গ করেছে তার মেয়ের জন্য। সে বাইরে থেকে শক্ত, কিন্তু ভেতরে ভেতরে সে ভয় পায়। সে জানে এই সমাজে গরিব মানুষের কোনো নিরাপত্তা নেই। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল কথা সব কিছু শেষ করে দিতে পারে। আর সেই কারণেই চেয়ারম্যানের ডাকে তার বুক কেঁপে ওঠে। ক্যামেরা ধীরে ধীরে কাট হয়। একটা বিশাল বাড়ি, গেটের সামনে পাহারা, ভেতরে বিলাসবহুল সাজসজ্জা। এই বাড়ির মালিক চেয়ারম্যান। সে চেয়ারে বসে আছে, হাতে এক কাপ চা, চোখে এক ধরনের হিসেবি দৃষ্টি। তার মানসিকতা,
চেয়ারম্যানের কাছে মানুষ মানে সম্পদ। সে ভাবে টাকা থাকলে সব কেনা যায়, ক্ষমতা থাকলে সবাইকে নিয়ন্ত্রণ করা যায়। তার কাছে ভালোবাসা, সম্মান এসব শুধু দুর্বল মানুষের জন্য। সে শুধু কন্ট্রোল করতে জানে। তার পরিকল্পনা, সে সালমাকে বিয়ে দিতে চায়। কিন্তু কেন? কারণ এটা তার জন্য একটা মেসেজ। সে দেখাতে চায় এই এলাকায় তার কথার বাইরে কিছু হয় না, আর কেউ যদি তার বিরুদ্ধে যায় তাহলে তার পরিণতি কি হতে পারে। এবার ক্যামেরা যায় শুভ্রর দিকে। সে একটা আধুনিক বাড়িতে থাকে। তার রুমে বই, ল্যাপটপ সব কিছু আছে। সব কিছুই ঠিকঠাক, কিন্তু তার মন ঠিক নেই। তার অনুভূতি। শুভ্র জানালার পাশে দাঁড়িয়ে থাকে। তার চোখে চিন্তা। সে মনে মনে ভাবে, আমি কি সত্যিই সুখী? কারণ তার জীবনে সব কিছু থাকলেও সে শান্তি পায় না। সালমার প্রতি টান। সে যখন প্রথম সালমাকে দেখে, কিছু একটা বদলে যায়। এটা কোনো হঠাৎ ভালো লাগা না, এটা ধীরে ধীরে তৈরি হওয়া এক অনুভূতি। সে সালমার সরলতা দেখে মুগ্ধ হয়, তার সাহস দেখে অবাক হয়, আর সবচেয়ে বড় কথা, সে তার ভেতরের মানুষটাকে দেখে। দুই দুনিয়ার পার্থক্য। একদিকে সালমা, দারিদ্র্য, সংগ্রাম, বাস্তবতা। অন্যদিকে শুভ্র, সচ্ছলতা, সুযোগ, নিরাপত্তা। এই দুই দুনিয়া কখনো এক হয় না, অন্তত সমাজ সেটাই বিশ্বাস করে। সংঘর্ষের বীজ শুরু হয়। সমস্যা শুরু হয় তখন যখন এই দুই দুনিয়া একে অপরের সাথে জড়িয়ে পড়ে। চেয়ারম্যানের পরিকল্পনা, শুভ্রর পরিবারের চাপ, সালমার অসহায়তা, সবকিছু মিলিয়ে একটা বিস্ফোরণের পরিস্থিতি তৈরি হয়। চেয়ারম্যানের মেয়ে একটা জটিল চরিত্র। এবার আসে আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, চেয়ারম্যানের মেয়ে। সে শিক্ষিত, আধুনিক, কিন্তু তার জীবনও পুরোপুরি তার নিজের না। ভেতরের দ্বন্দ্ব। সে জানে তার বিয়ে ঠিক করা হয়েছে শুভ্রর সাথে, কিন্তু সে এটাও বুঝতে পারে এই সম্পর্কের ভেতরে কোনো ভালোবাসা নেই, শুধু স্বার্থ আছে। নীরব উপলব্ধি। সে নিজের বাবাকে প্রশ্ন করতে পারে না, কিন্তু ভেতরে ভেতরে সে বুঝতে শুরু করে কিছু একটা ভুল হচ্ছে। সব চরিত্র এক সুতোয় বাঁধা। এখন গল্পের প্রতিটা চরিত্র একে অপরের সাথে যুক্ত। সালমা নিজের স্বাধীনতার জন্য লড়ছে, তার বাবা ভয়ের সাথে লড়ছে। শুভ্র ভালোবাসার দায়িত্বের মাঝে আটকে। চেয়ারম্যান সবকিছু নিয়ন্ত্রণ করতে চায়। চেয়ারম্যানের মেয়ে সত্যটা বুঝতে শুরু করেছে। ঝড় আসার আগে নিস্তব্ধতা। এই মুহূর্তে সবকিছু শান্ত মনে হচ্ছে, কিন্তু এই শান্তি খুব বেশি সময় থাকবে না, কারণ খুব শীঘ্রই একটা সিদ্ধান্ত সবকিছু বদলে দেবে। শেষে একটাই অনুভূতি। দর্শক এখন বুঝতে পারছে এই গল্পটা শুধু প্রেমের না, এটা ক্ষমতা বনাম ভালোবাসার যুদ্ধ। এই পার্টটাই গল্পের টোন বদলে দেয়। এখন পর্যন্ত আমরা যা দেখেছি সবকিছু যেন উপর ওপর সত্যি, কিন্তু পার্ট 7-এ এসে বোঝা যায় সবাই যা দেখাচ্ছে আসলে তারা সেটা না। নীরবতার আড়ালে লুকানো অন্ধকার। গল্পের এই পর্যায়ে সবকিছু অদ্ভুতভাবে চুপচাপ। কেউ কোনো বড় পদক্ষেপ নিচ্ছে না, কিন্তু একটা অজানা চাপ সব জায়গায় ছড়িয়ে আছে। এই নীরবতার মাঝেই ধীরে ধীরে উঠে আসে অনেক। সে একটা নাম, চেয়ারম্যানের বিশ্বস্ত লোক। সব কাজ নিঃশব্দে করে ফেলে। কেউ তাকে প্রশ্ন করে না, কেউ তার সামনে দাঁড়ায় না, কারণ সবাই জানে সে শুধু একজন মানুষ না, সে চেয়ারম্যানের হাতিয়ার। বাহিরে ভদ্র, ভেতরে অন্ধকার। অনেককে বাহিরে থেকে খুব শান্ত ও ভদ্র মনে হয়। সে কম কথা বলে, সবসময় মাথা নিচু করে চলে, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক বিপজ্জনক মানসিকতা। তার চিন্তাভাবনা। অনেক বিশ্বাস করে ক্ষমতার কাছাকাছি থাকলেই মানুষ শক্তিশালী হয়ে যায়। সে নিজে ক্ষমতাবান না, কিন্তু চেয়ারম্যানের ছায়ায় থেকে সে সেই ক্ষমতার স্বাদ পায়। সালমার প্রতি তার দৃষ্টিভঙ্গি। সবচেয়ে ভয়ঙ্কর দিকটা এখানে। সে সালমাকে মানুষ হিসেবে দেখে না। তার কাছে সালমা একটা জিনিস, একটা অর্জন। তার ভেতরের লোভ। এই বিয়ে হলে আমি আরও শক্তিশালী হব। সেই সম্পর্ককে ভালোবাসা হিসেবে দেখে না, এটা তার জন্য একটা আপগ্রেড। চেয়ারম্যানের আসল প্ল্যান পরিষ্কার হয়। এখন সব কিছু ধীরে ধীরে কানেক্ট হতে শুরু করে। চেয়ারম্যান কেন অনেককে বেছে নিল? কারণ অনেক পুরোপুরি লয়াল। সে কোনো প্রশ্ন করে না, সে যা বলা হয় তাই করে। তাই সালমার সাথে অনেকের বিয়ে মানে পুরো কন্ট্রোল নিশ্চিত করা। সালমার জন্য আসল বিপদ শুরু হয়।
এতক্ষণ পর্যন্ত চাপ ছিল ইনডিরেক্ট, কিন্তু এখন সেটা পার্সোনাল হয়ে যায়। অনেকের আগ্রহ বাড়তে থাকে। সে সালমার ব্যাপারে অ্যাক্টিভলি আগ্রহ নিতে শুরু করে। তার অ্যাপ্রোচ, সে সরাসরি কিছু বলে না, কিন্তু তার আচরণেই বোঝা যায় সে ইতিমধ্যেই সালমাকে নিজের অধিকার মনে করছে। সালমার অস্বস্তি, সালমা অনুভব করতে শুরু করে কিছু একটা ঠিক নেই। তার ইনস্টিংক্ট, ওর চোখের দৃষ্টি, এটা স্বাভাবিক না। সে ভয় পেতে শুরু করে, কিন্তু কারো সাথে এটা শেয়ার করতে পারে না। বাবার অসহায়তা আরও বাড়ে। সালমার বাবা বুঝতে পারে পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি খারাপ। তার ভেতরের চিৎকার, আমি মেয়েকে বাঁচাতে পারব তো, কিন্তু সে এখন পুরোপুরি পাওয়ারলেস। শুভ্র এখনও অন্ধকারে। এই পার্টে একটা গুরুত্বপূর্ণ বিষয়, শুভ্র এখনও পুরো সত্যটা জানে না। তার ভুল ধারণা, সে ভাবে সময় গেলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। ট্র্যাপ এখন পুরোপুরি তৈরি। পার্ট 5-এ যে ট্র্যাপ তৈরি হচ্ছিল, পার্ট 7-এ এসে সেটা অলমোস্ট রেডি। ট্র্যাপের অংশগুলো, সমাজের চাপ, ওয়েল; পরিবারের চাপ, ওয়েল; অনেকের আগ্রহ, ওয়েল; চেয়ারম্যানের কন্ট্রোল, ওয়েল। এখন শুধু ট্রিগার দরকার, মনস্তাত্ত্বিক ভয়ের সৃষ্টি। এই পার্টে ফিজিক্যাল কিছু কম ঘটলেও সাইকোলজিক্যাল ফিয়ার অনেক বেড়ে যায়। অডিয়েন্স ফিলিং, দর্শক এখন বুঝতে পারে কিছু খারাপ হতে যাচ্ছে, কিন্তু কখন, সেটাই প্রশ্ন। ভালোবাসা এখন বিপদের মুখে। এখন শুভ্র আর সালমার ভালোবাসা শুধু সমাজের বিরুদ্ধে নয়, এখন সেটা ডিরেক্ট ডেঞ্জারের মুখে। ব্রেকিং পয়েন্ট খুব কাছে। সব কিছু এখন রেডি। কারেন্ট সিচুয়েশন, অনেক প্রস্তুত, চেয়ারম্যান কনফিডেন্ট, সালমা ভীত, শুভ্র আনঅ্যাওয়্যার। এই অবস্থাটা খুব ডেঞ্জারাস। শেষের অনুভূতি, এই পার্ট শেষে দর্শকের মনে একটা অদ্ভুত অস্বস্তি তৈরি হয়। শেষ প্রশ্ন, অনেক আসলে কতটা বিপজ্জনক? শুভ্র কি সময়মতো সত্যটা জানতে পারবে? আর যদি না পারে, তাহলে কি হবে? সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাচ্ছে। যে প্রশ্নগুলো এতদিন ধরে মনে ঘুরছিল, সেগুলোর উত্তর এখন সামনে আসতে শুরু করেছে। নীরবতার ভেতরে পরিবর্তন। চারপাশে সবকিছু আগের মতোই চলছে। মানুষ ব্যস্ত, বিয়ের প্রস্তুতি এগোচ্ছে, সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু ভেতরে ভেতরে সবকিছু বদলে গেছে। শুভ্রর ভেতরে জাগরণ। শুভ্র এখন আগের মতো দ্বিধায় নেই। সে অনেক কিছু ভেবে ফেলেছে। তার উপলব্ধি, আমি যদি এখনও চুপ থাকি, তাহলে আমি শুধু একজন মানুষকে হারাব না, আমি নিজের কাছেও হার মানব। এই চিন্তাটাই তাকে বদলে দেয়। সে বুঝতে পারে ভালোবাসা শুধু অনুভূতি না, এটা একটা দায়িত্বও। সঠিক আর ভুলের মাঝে দাঁড়ানো। এই মুহূর্তে শুভ্রর সামনে দুইটা পথ। সহজ পথ, চুপ থাকা, পরিবারের কথা মেনে নেওয়া, নিজের জীবনকে সেফ রাখা। কঠিন পথ, সত্যের পাশে দাঁড়ানো, নিজের অনুভূতির মূল্য দেওয়া, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া। এই দুই পথের মাঝে দাঁড়িয়ে সে একটা সিদ্ধান্ত নেয়। শুভ্রর চূড়ান্ত সিদ্ধান্ত। ধীরে ধীরে, খুব শান্তভাবে সে নিজের মনকে পরিষ্কার করে ফেলে। মনের কথা, আমি দেরি করেছি, কিন্তু এখন আর পিছিয়ে যাব না। এই মুহূর্ত থেকেই গল্পের মোড় ঘুরতে শুরু করে। পরিকল্পনা স্পষ্ট হয়। এবার শুভ্র শুধু আবেগে না, সে পরিকল্পনা করে। তার লক্ষ্য, পরিস্থিতি বোঝা, সঠিক সময়ে উপস্থিত হওয়া, সম্মানের সাথে সিদ্ধান্ত নেওয়া। সে জানে তাড়াহুড়ো করলে সবকিছু আরও খারাপ হতে পারে, তাই সে অপেক্ষা করে সঠিক সময়ের জন্য। অন্যদিকে সালমার নিঃশব্দ লড়াই। অন্যদিকে সালমা, সে এখনও চুপ। তার অবস্থাটা কেমন? সে বাইরের সব কিছু মেনে নিচ্ছে, কিন্তু ভেতরে তার অনুভূতিগুলো এখনও জীবিত। মনের কথা, সবকিছু যদি আমার হাতে থাকত। এই অসম্পূর্ণ বাক্যটাই বলে দেয় সে এখনও হাল ছাড়েনি পুরোপুরি। বিয়ের পরিবেশ, চারপাশে এখন একটা উৎসবের মতো পরিবেশ। দৃশ্যপট, আলো, মানুষের ব্যস্ততা, প্রস্তুতির শব্দ, কিন্তু এই আনন্দের মাঝেও একটা অদৃশ্য চাপ আছে। চেয়ারম্যানের আত্মবিশ্বাস, চেয়ারম্যান সব কিছু দেখছে। তার ভাবনা, সব ঠিকভাবেই এগোচ্ছে। সে নিশ্চিত সব তার নিয়ন্ত্রণে। অনেকের নিশ্চিন্ততা, অনেকও এখন অনেকটা নিশ্চিন্ত। তার অনুভূতি, এখন আর কিছু বদলাবে না, কিন্তু অদৃশ্য পরিবর্তন চলছে। সবাই বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন তৈরি হচ্ছে। ক্লাইম্যাক্সের আগে শেষ প্রস্তুতি। এই পার্টটা আসলে বড় ঘটনার ঠিক আগের মুহূর্ত।
কারেন্ট অবস্থান: শুভ্র প্রস্তুত, সালমা নীরব কিন্তু সচেতন। পরিস্থিতি দ্রুত এগোচ্ছে। এখন শুধু একটা মুহূর্ত দরকার, যা সব কিছু বদলে দেবে। শেষের অনুভূতি: এই পাঠ শেষে দর্শকের মনে একটাই অনুভূতি, এখন কিছু একটা হবেই। শেষ প্রশ্ন: শুভ্র কি সময় মতো পৌঁছতে পারবে? সালমা কি নিজের সত্যিটা বলতে পারবে? আর এই গল্পের পরিণতি কোন দিকে যাবে? এই গল্পটা যদি আপনার ভালো লাগে আর জানতে চান এরপর কি হয়, তাহলে ভিডিওটা লাইক করুন, আপনার মতামত কমেন্ট করে জানান, আর এমন গল্পের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।